উইমেন এম্পাওয়ারমেন্ট, এটি দ্বারা আমরা কি বুঝি? আমরা কি এই নারীর ক্ষমতায়ন বলতে শুধু নারীর ক্ষমতাকেই বুঝি, বা ক্ষমতার মসনদে বসাই কি বুঝি? বা নারীর ক্ষমতায়ন বলতে কি আমরা নারীর রাষ্ট্রপতি হওয়া, নারীর প্রধানমন্ত্রী হওয়া, নারীর সংসদে যাওয়া, এগুলোকেই বুঝি? নাকি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকেও বুঝি? নাকি নারীর পারিবারিক ক্ষমতায়নকেও বুঝি? নাকি নারীর ডিসিশন নেওয়ার ক্ষমতাকেও বুঝি? আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সো লেটস ডিপ ডাইভ। No nation can achieve sustainable development by leaving behind its 50% of population. নারীর ক্ষমতায়নে বাংলাদেশের রিয়েলিটিটা কি? বাংলাদেশে বর্তমানে নারীর যে জনসংখ্যার মধ্যে 50%-এরও বেশি নারী হওয়ার পরও বা নারীরা কিন্তু যে অর্থনৈতিক যে সক্ষমতা, পরিপূর্ণ সক্ষমতায় যেতে পারেনি। এর প্রধান কারণ হচ্ছে নারীরা যে ডিসিশন মেকিং যে অ্যাবিলিটি, সেখানে কিন্তু নারীরা অনেকটাই পিছিয়ে। সো আমরা দেখে থাকি যে বাংলাদেশে যে লেবার ফোর্স পার্টিসিপেশন, সেখানে কিন্তু মানে পুরুষদের তুলনায় নারীরা এখনো কম, অর্থাৎ নারীরা যে কর্মক্ষেত্রে তারা কম যাচ্ছে, যে কারণে তারা কিন্তু যে উচ্চ পর্যায়ে যে কর্মসংস্থানে, সেটি কিন্তু নারীরা কম পাচ্ছে। সো এই কারণে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে জেন্ডার গ্যাপ রিপোর্ট, সেখানে কিন্তু বিশ্বজুড়ে জেন্ডার ইকুয়ালিটি যে রিপোর্টটা, সেখানে কিন্তু একটা বড় বৈষম্য রয়েছে। যে এটি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে দেখা যাচ্ছে যে পুরুষরা এগিয়ে থাকে এবং নারীরা পিছিয়ে থাকে। এর পেছনে যে কারণ, নারীরা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না, অনেক এটা একটা গ্লাস সিলিং ইফেক্ট বলে। যে গ্লাস সিলিং ইফেক্ট বলতে বোঝানো হয় যে নারীদের জন্য এক উচ্চ পর্যায়ে যেতে একটা উপরে একটা অদৃশ্য বাধা থাকে। অদৃশ্য বাধা বলতে যে কোনো ধরনের সমস্যা থাকে, সেটা পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, বা অর্থনৈতিক হতে পারে, যে কোনো সমস্যা থাকতে পারে। সো এটাকে গ্লাস সিলিং ইফেক্ট বলা হয়। তো এর ফলে নারীরা কিন্তু কোনো কর্মসংস্থান হলেও তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ উচ্চ পর্যায়ে যেতে পারে না, বা যেতে বাধাগ্রস্ত হয়। তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময়। সো এরপরে আমরা জানবো যে আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট এটি দ্বারা আসলে কি বোঝায়। সো নারীর ক্ষমতায়ন বলতে এটি কি শুধুই চাকরি, বা এটি কি শুধুই ক্ষমতা? সো নারীর ক্ষমতায়ন মানে কিন্তু শুধু চাকরি নয়, বা শুধু টাকা নয়, বা শুধু ক্ষমতা নয়। নারীর জীবনের সার্বিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই কিন্তু নারীর ক্ষমতায়ন। সো এর মধ্যে রয়েছে যে নারীর জন্য যে ইকুয়াল রাইটস রয়েছে, নারীর ইকুয়াল অপরচুনিটিস রয়েছে, নারীর ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স রয়েছে, নারীর লিডারশিপ পার্টিসিপেশন রয়েছে, নারীর ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে। সো এই যে বিভিন্ন পর্যায়ে নারীর যে অংশগ্রহণ, এটি কিন্তু নারীর ক্ষমতায়নের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এটার জন্য আমাদের বিখ্যাত অর্থনীতিবিদ যে অমর্ত্য সেন, তিনি তার একটা অ্যাপ্রোচ রয়েছে, যে কেপাবিলিটি অ্যাপ্রোচ। সো এই কেপাবিলিটি অ্যাপ্রোচের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে উন্নয়ন মানেই কিন্তু স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধি। সো যখন একটা মানুষ যে তার নিজস্বভাবে যে স্বাধীন হবে, বা তার সক্ষমতা বৃদ্ধি হবে, সে কিন্তু তার সমাজের জন্য কিছু করবে, বা তার নিজের জন্য যখন কিছু করবে, তখন কিন্তু সে অর্থনৈতিকভাবে নিজে যখন উপকৃত হবে, অন্য মানুষকে উপকৃত করবে। তো একটা মানুষ যখন অর্থনৈতিকভাবে সে সমৃদ্ধি অর্জন করে, তখন কিন্তু তার আশেপাশে মানুষদেরকেও সে সমৃদ্ধি অর্জন করায়। যেমনটি আমরা দেখে থাকবো যে ট্রিকল ডাউন থিওরি বা ট্রিকল ডাউন ইকোনমিক্স থিওরি, এটাতে বলে যে যখন একটা মানুষের ইনকাম বেড়ে যায়, সে বেশি বেশি স্পেন্ড করে, তখন সে যাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে বা সেবা ক্রয় করে, তাদেরও কিন্তু ইনকাম বাড়ে, তাদের মধ্যে যে লেনদেনটা হয়। সো এইভাবে কিন্তু আরও নিচের ধাপে মানুষ ইনকাম করে, এভাবে তাদের মধ্যে এক্সপেন্ডিচারটা বাড়ে। তো এইভাবে কিন্তু সবার মধ্যে সেই ইনকামটা ভাগ হয়ে যায়। এটাকে ট্রিকল ডাউন ইকোনমিক্স বলে। এবং এটা কিন্তু যে কেপাবিলিটি অ্যাপ্রোচ, যে একজন মানুষ যদি সক্ষম হয় এবং মানে স্বাধীন হয়, তাহলে কিন্তু সে নিজেই সব কিছু করে সে সমাজকে আরও কেপেবল করে তুলতে পারবে। সো এরপরে আমরা যদি বলি যে বাংলাদেশের রিয়েলিটিটা কি, বর্তমানে মেয়েদের কিন্তু স্কুল লেভেলে এনরোলমেন্টটা অনেক বেড়েছে। ছেলেদের তুলনায় অনেক সময় দেখা যায় যে মেয়েদের সংখ্যাটাই বেশি থাকে প্রাইমারি বা হাই স্কুল লেভেলে। সো হায়ার এডুকেশন বা চাকরিতে নারীদের অংশগ্রহণ হয়তো আগের তুলনায় বেড়েছে, কিন্তু যথেষ্ট এখনও নয়। বিশেষ করে আমরা চাকরিতে দেখি যে আমাদের বর্তমানে কোনো কোটা নেই মেয়েদের জন্য। সো নারীদের আমরা বর্তমানে দেখি খুব কম সংখ্যক নারীরাই চাকরিতে অংশগ্রহণ করছে, যদিও আস্তে আস্তে এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আর এছাড়াও আমাদের যে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু নারীরা বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করছে। আর এছাড়াও আমাদের যে
চাকরির যে বিভিন্ন বাজার, সেখানে আমাদের যে শিক্ষকতা পেশা বা আমাদের অন্যান্য পেশা, সেখানেও আমরা দেখব যে নারীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। বিশেষ করে আমরা আমাদের চাকরির বাজারের কথা যদি বলি, তাহলে কিন্তু প্রাইমারি লেভেলে মানে বাংলাদেশের যে প্রাথমিক শিক্ষা, সেখানে কিন্তু নারীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। তো আমরা এই যে নারীদের যে অংশগ্রহণ, যে নারীদের যে অবদান, সমাজের যে অবদান, এই সম্পর্কে কিন্তু আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সো আমরা এর পরের সেগমেন্টে চলে যাব, সেটা হচ্ছে উইমেন্সের ইকোনমিক পার্টিসিপেশন, অর্থাৎ নারীরা যে অর্থনৈতিকভাবে যে অংশগ্রহণ করে সেটি নিয়ে আমরা কথা বলবো, যে এটা কেন গুরুত্বপূর্ণ। নারী যখন অর্থনীতিতে অংশ নেয় তখন কিন্তু পুরো জাতি লাভবান হয়, কারণ নারী জাতি যখন অর্থনীতিতে অংশ নেয় না, তখন কিন্তু সেই অর্ধেক জাতি আমাদের হচ্ছে সেই অর্থনীতি থেকে পিছিয়ে পড়ে বা অর্থনীতির যে ডিপ্রাইভেশন হয়। তো এর মধ্যে রয়েছে যে ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে কিছু, যেমন হচ্ছে নারীরা যখন অংশগ্রহণ করে তখন জিডিপি গ্রোথ বাড়ে, তখন পোভার্টি কমে, তখন লেবার ফোর্স বৃদ্ধি পায় এবং হাউস হোল্ড ইনকাম বাড়ে। তো নারীরা যখনই বাজারে বা নারীরা যখনই মার্কেটে বা নারীরা যখনই কোনো জব ফিল্ডে আসে, তখন কিন্তু এই যে তাদের ইনকাম বেড়ে যায়, তাদের ফ্যামিলি ইনকাম বেড়ে যায়, তাদের পুষ্টি বেড়ে যায়। উইমেন এম্পাওয়ারমেন্ট এর যে কোর কনটেক্সট, সেটির মধ্যে রয়েছে ইকুয়াল অপরচুনিটিস ফর উইমেন, equal rights for women, and decision making power for women, and economic independence for women, economic participation of women. আর এই যে আমরা যেগুলো কথা বললাম, যে ইকোনমিক পার্টিসিপেশন অফ উইমেন, এটা কেন আমাদের জন্য প্রয়োজন, এটা হলে আমাদের কি লাভ? এটা হলে অ্যাকচুয়ালি আমাদের দেশের যে জিডিপি, সেই জিডিপির গ্রোথটা অনেক বেশি হবে, কারণ আমাদের দেশের 50% পপুলেশনই উইমেন। আরও যদি বলি যে 50%-এরও বেশি, কারণ বর্তমান বাংলাদেশের যে পপুলেশন সেন্সাস অনুযায়ী 96 জন পুরুষের এগেনস্টে 100 জন নারী। সো নারীর সংখ্যা যেহেতু বেশি, আমাদের যে এই যে বিপুল সংখ্যক নারী, তারা যদি কর্মবিমুখ হয়, তাহলে কিন্তু আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতির অর্ধেক অংশই আমাদের মানে কর্মবিমুখ থাকার ফলে আমাদের অর্থনীতির অর্ধেক অংশই কিন্তু আমরা ব্যবহার করছি না, আমরা ইউটিলাইজ করছি না। সো যখনই আমাদের যে উইমেন বা আমাদের নারীদেরকে আমরা এই যে অর্থনীতিতে আমরা সম্পৃক্ত করব, তখন আমাদের জিডিপি গ্রোথ হবে, আমাদের পোভার্টি রিডাকশন হবে, অর্থাৎ আমাদের যে দারিদ্র রয়েছে আমাদের দেশে প্রায় 18%-এর উপরে, বর্তমানে 20%-এর উপরে দারিদ্র রয়েছে এবং 5%-এর উপরে অতি দারিদ্র রয়েছে। সো এগুলো কিন্তু আমাদের অনেকাংশে কমে আসতে পারে। আর এই যে এগুলো কমে আসার ফলে কিন্তু আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি এর যে 17টি গোল রয়েছে, সেখানে কিন্তু প্রথম গোলই হচ্ছে দারিদ্র নির্মূল। সো এখানে কিন্তু আমরা সাস্টেইনেবল গোলের অর্জনে আমরা কিন্তু এগিয়ে যাব। আর এরপর রয়েছে আমরা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। সো সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা নারী যখন একটা সমাজে সামাজিক যে মর্যাদা পাবে, একটা কর্মের মাধ্যমে যে মর্যাদাটা পাবে, সেটার মাধ্যমে কিন্তু সে সমাজে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে, সমাজে যে কোনো ডিসিশন মেকিংয়ে কিন্তু সে ইম্প্যাক্ট ফেলতে পারবে। এছাড়াও রয়েছে ইনক্লুসিভ গ্রোথ। সো ইনক্লুসিভ গ্রোথ বলতে বোঝানো হয় যে যখন গ্রোথটা ইনক্লুসিভ হয়, এটার মানে এটা দাঁড়ায় যে একটা অঞ্চলে বা একটা জায়গায় বা একটা দেশে যখন কোনো কিছুর গ্রোথ হয়, ওয়েদার ইট ইজ ইকোনমিক্যাল গ্রোথ, ওয়েদার ইট ইজ সোসাইটাল গ্রোথ অর হোয়াট এভার। সো এই গ্রোথটা যদি সবাইকে নিয়ে হয়, যে আমরা যে উন্নয়ন করছি আমরা বা আমাদের দেশে উন্নয়ন হচ্ছে, এগুলি যদি শুধু রিচ পিপলরা বা শুধু মেল ডমিনেটেড যে সোসাইটি সেটি যদি উপকৃত হয়, তাহলে কিন্তু সেটা ইনক্লুসিভ হবে না। সো এটা যদি এমন হয় যে দরিদ্র মানুষ উপকৃত হচ্ছে, নারীরাও উপকৃত হচ্ছে, শিশুরাও উপকৃত হচ্ছে, তখনই কিন্তু সেটাকে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে পারি। সো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হলে ইনক্লুসিভ গ্রোথ হবে। সো নারীদের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই ইনক্লুসিভ গ্রোথটা আমাদের বৃদ্ধি হবে। তো এরপর আমাদের যে সেগমেন্টে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে যে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কিছু ব্যারিয়ার রয়েছে, সো কিছু বাধা। সো এই কি সেই বাধা? তো আমরা যদি বলি যে সামাজিক কিছু বাধা রয়েছে, যেমন হচ্ছে প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, অর্থাৎ হচ্ছে পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা বা পুরুষতান্ত্রিক যে মনস্তত্ত্ব। তো এটির মাধ্যমে কিন্তু আমরা আমরা সবসময় চিন্তা করি যে নারীদের এটা করা যাবে না, ওটা করা যাবে না, নারীরা উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারবে না। এই ধরনের যে এই মাইন্ডসেটগুলো থেকে কিন্তু আমাদেরকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে কিন্তু যে প্রপার উইমেন এম্পাওয়ারমেন্ট সেটি কিন্তু হবে না।
এরপর রয়েছে চাইল্ড ম্যারেজ। আমাদের বাংলাদেশ কিন্তু বিশ্বের অন্যতম দেশ, খুব সম্ভবত বিশ্বের দ্বিতীয় দেশ যারা চাইল্ড ম্যারেজে র্যাঙ্কিংয়ে দ্বিতীয়তে আছে বাংলাদেশ। সো এই যে চাইল্ড ম্যারেজের রেটটা অনেক বেশি হওয়ায় বাংলাদেশে কিন্তু যে নারীরা তারা কিন্তু কর্মক্ষম হতে পারছে না, বা তারা কিন্তু সমাজে প্রভাব ফেলতে পারছে না, তারা পড়াশোনা করতে পারছে না, বা যে সমাজে যে ইম্প্যাক্ট ফেলার মতো যে স্বশিক্ষিত হওয়া সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না। এরপর হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। সমাজে আমাদের এখনো যে নারী বলেই এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই যে বৈষম্য, এই বৈষম্য কিন্তু এই বৈষম্যের ফলে কিন্তু আমাদের সমাজের নারীরা পিছিয়ে যাচ্ছে। আমাদের 2024 সালে যে অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে ছিল। সো এখনও যে নারীরা কোনো বৈষম্যের জন্য পিছিয়ে থাকবে এটা কিন্তু কোনো মতেই কাম্য নয়। আর আমাদের হচ্ছে SDG 5 অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর 5 নম্বর গোলে রয়েছে কিন্তু যে ইকুয়াল জেন্ডার ইকুয়ালিটি। সো আমাদের এই যে লিঙ্গ বৈষম্য কমাতে হবে, এই ব্যাপারটা কিন্তু আমাদের SDG 5 এ রয়েছে। সো সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদেরকে যে একটা দেশের ডেভেলপ করতে হলে, সাস্টেইনেবলি ডেভেলপ করতে হলে এই যে নারীদেরকে উন্নয়ন করতে হবে, নারীদের আর্থসামাজিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নারীদের শিক্ষা নিশ্চিত করতে হবে, নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, সব কিছু কিন্তু নারীদেরকে নিশ্চিত করতে হবে, নাহলে কিন্তু আমাদের যে হাফ অফ দ্য পপুলেশন এটা কিন্তু বিহাইন্ডে থেকে যাবে। এরপর আমরা বলতে পারি যে সোশ্যাল ইনসিকিউরিটি। তো সামাজিক এই যে আমরা যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো কিন্তু আলটিমেটলি আমরা যদি কিউমুলেটিভভাবে চিন্তা করি তাহলে এটু কিন্তু আমাদের যে সামাজিক যে নিরাপত্তা সেটিও কিন্তু বাধাগ্রস্ত করে নারীদের জন্য। কারণ হচ্ছে যে তারা যখন কোনো ডিসিশন নিতে পারে না, যখন শিক্ষার অভাবে ভোগে, তারা কর্মস্পৃহা পায় না, বা নতুন করে তারা কোনো কর্মে সম্পৃক্ত হতে পারে না। আমরা দেখে থাকি যে আমাদের যে দেশে যেহেতু চাইল্ড ম্যারেজের রেটটা অনেক বেশি, সো নারীরা কিন্তু অল্প বয়সেই তাদের বিয়ে হয়ে যাওয়ার ফলে তারা হচ্ছে কর্মক্ষেত্রে যেতে পারে না, বা পরবর্তীতে তারা যখন কোনো প্রবলেমে পড়ে তারা কিন্তু চাইলেও কর্মক্ষেত্রে ফেরত আসতে পারে না, কারণ তারা এডুকেশনালি কোয়ালিফাইড না। সো এরপরে আমরা কিছু ইকোনমিক ব্যারিয়ার্স নিয়ে কথা বলবো, অর্থাৎ অর্থনৈতিক কিছু বাধা রয়েছে নারীদের জন্য। সেগুলো কি? যেমন হচ্ছে ওয়েজ ইনইকুয়ালিটি। তো আমরা ওয়েজ ইনইকুয়ালিটি বলতে বোঝাই হচ্ছে বেতন বৈষম্য। সো এটা হচ্ছে একই ক্ষেত্রে নারীরা কাজ করছে এবং পুরুষরা কাজ করছে, দেখা যাচ্ছে যে নারীরা বেতন কম পাচ্ছে। আমরা এর প্রকৃষ্ট উদাহরণ দেখতে পাই যে আমাদের জাতীয় দল ক্রিকেট টিম, সেখানে নারীদেরও টিম রয়েছে এবং পুরুষদেরও টিম রয়েছে। সেখানে কিন্তু পুরুষদের যে টিমের আর্নিংটা অনেক বেশি এবং নারীদের টিমের আর্নিংটা কিন্তু তুলনামূলক কম। সো আমরা যদি এরকম আরও অনেক কিছু বিবেচনা করি, অনেক শুধু বাংলাদেশেই নয়, এটা বিশ্বেও কিন্তু প্রায় একই অবস্থা, যে ফুটবল টিম বা ক্রিকেট টিম যারা পরিচালনা করে যেসব দেশে, সেসব দেশে কিন্তু নারীদের এবং পুরুষদের যে স্যালারি ডিফারেন্সটা বা ওয়েজ ডিফারেন্সটা অনেক বেশি। এরপর হচ্ছে লিমিটেড অ্যাক্সেস টু ফাইন্যান্স। তো আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা কিন্তু এখনও যে নারী বান্ধব নয়। সো সমাজ ব্যবস্থা অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা, তো এই সমাজের যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তুলতে হবে। এরপর হচ্ছে আনপেইড হাউস হোল্ড ওয়ার্ক। তো আমরা জানি আমাদের দেশের খুব অল্প পরিমাণ নারী মানে কর্মের সাথে যুক্ত থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাকিদেরকে বলতে পারি না যে তারা কর্মের সাথে যুক্ত থাকে না, বাকিরা কিন্তু হাউস হোল্ড কাজ করে থাকে। সো আমরা যাদেরকে বলি হোম মেকার। সো যারা হোম মেকার তারা কিন্তু এমন না যে তারা কোনো কাজ করছে না, তারা হয়তো সরাসরি আমাদের জিডিপি গ্রোথে আমরা দেখছি না যে তারা হেল্প করছে, কিন্তু তারা কিন্তু আসলে হেল্প করছে। তারা যদি না থাকতো তাহলে হয়তো এই কাজগুলোই অন্য আরেকজনকে পেইডভাবে করতে হতো। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে নারীদের যে ভূমিকা, এটিকে আন্ডারমাইন করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। তারাও কিন্তু কাজ করছে, হয়তো আমরা সরাসরি সেটা দেখতে পাচ্ছি না যে এই হাউস হোল্ড ওয়ার্কের মাধ্যমে তারা কাজগুলো করছে। এরপর রয়েছে ল্যাক অফ প্রপার্টি ওনারশিপ। সো আমরা দেখে থাকি যে আমাদের সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে বিশেষ করে, যে নারীদের যে সম্পত্তি, সেই সম্পত্তিরও কিন্তু একটা বৈষম্য দেখা যায়। অনেক সময় দেখা যায় যে নারীদের প্রাপ্য সম্পত্তি সেটিও কিন্তু তারা পান না, বিশেষ করে বিভিন্ন পুরুষতান্ত্রিক যে নিয়ম কানুন সেগুলোর কারণে অনেক সময় পান না। যেটুকু ইসলাম ধর্ম মতে পাওয়া উচিত বা অন্যান্য ধর্মাবলম্বীদের মতেও পাওয়া উচিত, সেটুকুও কিন্তু অনেক সময় তারা পান না। এরপর আমরা ইনস্টিটিউশনাল ব্যারিয়ার্স নিয়ে কিছু কথা বলবো, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কিছু বাধা রয়েছে, যেমন হচ্ছে উইক
ওয়ার্ক প্লেস সেফটি, অর্থাৎ নারীরা যেখানে কাজ করবে সেইখানের যে সেফটি বা নিরাপত্তা সেটি কিন্তু যথার্থ নয়। তো এই যে নিরাপত্তা যথার্থ না হওয়ার কারণে অনেক সময় নারীরা কাজ করতে গিয়েও বাধাগ্রস্ত হয়। এরপর রয়েছে লিমিটেড লিডারশিপ অপরচুনিটিস। সো আমরা একটা টার্ম জানি যে গ্লাস সিলিং একটা টার্ম আছে। সো এই গ্লাস সিলিং বলতে বোঝা হচ্ছে নারীরা যখন উপরে উঠতে চায় বা কোনো কিছু শীর্ষে উঠতে চায় তখন একটা অদৃশ্য বাধা আসে তাদের। সো এই যে অদৃশ্য বাধা আসে এটাকেই বলা হচ্ছে গ্লাস সিলিং, অর্থাৎ তারা কিন্তু লিডারশিপ পর্যায়ে যেতে চাইলেও অনেক সময় বাধাগ্রস্ত হয়। এই যে সমাজ ব্যবস্থার কারণে কিন্তু তারা এইটার শিকার হয়। সো এই যে গ্লাস সিলিং ইফেক্ট এটির কারণে তারা বাধাগ্রস্ত হয়ে থাকে। এরপর রয়েছে ইনসাফিসিয়েন্ট পলিসি ইমপ্লিমেন্টেশন। সো নারী কেন্দ্রিক বা নারী বান্ধব কিন্তু পলিসিগুলো ইমপ্লিমেন্ট হয় না। সাধারণত আমরা দেখে থাকি যে পলিসির মূলে থাকে পুরুষরা। সো এই জন্য আমরা দেখে থাকি যে নারীরা যে তাদের যে যথার্থ সুযোগ সুবিধা সেগুলো পেতে হলে যে পলিসি ইমপ্লিমেন্ট যে টিম সেগুলোতেও কিন্তু নারীদের অন্তর্ভুক্তি খুবই খুবই প্রয়োজন। এরপর আমরা কথা বলবো ইম্প্যাক্টস অফ উইমেন্স ইকোনমিক পার্টিসিপেশন, অর্থাৎ যে নারীদের অর্থনীতিতে যে অংশগ্রহণ সেটি নিয়ে আমরা কথা বলবো। সো ইকোনমিক ইম্প্যাক্টস কী সেটা হচ্ছে ইনক্রিজড ন্যাশনাল প্রোডাক্টিভিটি। নারীরা যখন অর্থনীতিতে যুক্ত হয় তখন কিন্তু জাতীয় যে উৎপাদন সেটিতে কিন্তু তারা ভূমিকা রাখে এবং হায়ার হাউসহোল্ড ইনকাম। সো যখন একটা পরিবারের নারী সে ইনকাম করে তখন কিন্তু সেই পরিবারের যে আয় সেটিও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সো যখন একজন পুরুষও ইনকাম করছে, নারীও ইনকাম করছে, তখন কিন্তু তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটিরও কিন্তু উন্নতি ঘটে। এরপর রয়েছে পভার্টি রিডাকশন। সো যখন নারীরা বিশেষ করে যারা দরিদ্র তারা যখন কর্মক্ষম হচ্ছে এবং কর্মতে সম্পৃক্ত হচ্ছে তারা কিন্তু তাদের যে পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যা সেগুলো কিন্তু দূর করতে পারছে। সেগুলো হচ্ছে তারা যে অর্থনৈতিক সমস্যা সেটি দূর করে তাদের যে দরিদ্রতা সেটা দূর করতে পারছে। এরপর হচ্ছে এক্সপেনশন অফ লেবার ফোর্স। সো যখন নারীরা খুব অধিক পরিমাণে কাজ করছে বা লেবার ফোর্সের সাথে যুক্ত হচ্ছে, আমরা যেমনটা দেখে থাকি যে আরএমজি সেক্টরে আমাদের দেশে আরএমজি সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে নারীরা কাজ করে, প্রায় 65% মতো নারীরা কাজ করে থাকেন। আর এই আরএমজি সেক্টর কিন্তু আমাদের যে এক্সপোর্ট যে ইকোনমি সেখানে কিন্তু আমাদের মারাত্মকভাবে ভূমিকা পালন করে, কারণ হচ্ছে যে 86% অফ দ্য এক্সপোর্ট কামস ফ্রম আরএমজি। সো আমরা এই যে এক্সপোর্টে নারীদের যে প্রায় 60 থেকে 65% যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন কিন্তু আমাদের জন্য অনেক একটা ভাইটাল, আমাদের দেশের জন্য, আমাদের ইকোনমির জন্য এবং আমাদের দেশের ভাবমূর্তি সেটির জন্য। তো এটার ফলে কিন্তু আমাদের হচ্ছে যেটা হচ্ছে যে এই যে নারীরা যত কাজ করছে আমাদের কিন্তু যে লেবার ফোর্স, আমাদের যে শ্রমশক্তি সেটি বাড়ছে এবং বৃদ্ধি হচ্ছে, দিন থেকে দিন বৃদ্ধি হচ্ছে। এরপর আমরা কিছু সোশ্যাল ইম্প্যাক্ট দেখব। সোশ্যাল ইম্প্যাক্টের মধ্যে রয়েছে বেটার এডুকেশন অ্যান্ড হেলথ আউটকাম। সো যখন নারীরা বেশি শিক্ষিত হচ্ছে, নারীরা বেশি কাজ করছে, নারীরা বেশি কর্মসংস্থানে যাচ্ছে, তখন তারা কিন্তু শিক্ষার যে হারটা তাদেরও বাড়ছে, তাদের যে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এরপর হচ্ছে রিডিউস ডিপেন্ডেন্সি। যখন নারীরা বেশি শিক্ষিত হচ্ছে বা নারীরা ইনকাম করতে শিখছে তখন কিন্তু তাদের যে ডিপেন্ডেন্সিটা, অর্থাৎ অন্য আরেকজনের ইনকামের প্রতি তাদের যে নির্ভরতা সেটি কমে আসছে। এরপর হচ্ছে ইমপ্রুভড সোশ্যাল অ্যাওয়ারনেস। সো সামাজিক যে সচেতনতা সেটিও কিন্তু বাড়ছে। যখনই একজন নারী সে তার কর্মসংস্থান হচ্ছে, সে কাজ করছে, তখন কিন্তু তার যে সচেতনতা সেটিও বাড়ছে। এরপর হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট, অর্থাৎ জাতীয় উন্নয়নে যে নারীর যা ভূমিকা সেটি হচ্ছে যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। যখন একজন নারী যখন কাজ করছেন তখন কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হচ্ছে একটা দেশে, শুধু পুরুষতান্ত্রিক যে ডেভেলপমেন্ট সেটি কিন্তু হচ্ছে না, নারীরাও এগিয়ে আসছে, নারীর সাথে সাথে তার পরিবারটাও এগিয়ে আসছে। এরপর সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। সো যখন একটা সমাজে অর্থনীতিতে যখন নারীরা ইনকাম করছে, নারীরা অর্থনীতিতে ভূমিকা রাখছে, নারীরা কর দিচ্ছে, নারীরা বিভিন্ন ইনকাম ট্যাক্স বা বিভিন্ন রকম ভাবে সরকারকে সহযোগিতা করছে, তখন কিন্তু এটি একটা দেশের জন্য বা একটা অর্থনীতির জন্য এটি কিন্তু টেকসই হয়। এই যে উন্নয়ন হয়, এই যে আর্থসামাজিক যে উন্নতি, এটি কিন্তু একটা টেকসই উন্নয়ন হিসেবেই ধরা হয়। এরপর হচ্ছে অ্যাচিভমেন্ট অফ এসডিজি। আমরা একটু আগে কথা বলেছি যে এসডিজির 1 নম্বরে ছিল দারিদ্র্য নির্মূল, 2 নম্বরে ক্ষুধামুক্তি। সো এগুলো কিন্তু এই যে নারীর ক্ষমতায়ন বা নারীর যে কর্মসংস্থান বা নারীর যে অর্থনীতির যে পার্টিসিপেশন, এগুলোর মাধ্যমে কিন্তু এই যে এসডিজির যে আমাদের অ্যাচিভমেন্টটা এটা করা সম্ভব। তো আমরা পরবর্তী যে আমাদের সেকশন সেটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে নারীদের যে ভূমিকা সেটি।
নারীদের ভূমিকার মধ্যে রয়েছে যে নারীদের যে আরএমসি সেক্টরসে যে সাকসেস রয়েছে এটি একটু আগে আলোচনা করেছি, এবং এরপর রয়েছে যে উইমেন এন্টারপ্রেনার্স অর্থাৎ যে নারী উদ্যোক্তা তাদের কিন্তু দিন দিন তারা এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তারা যে আমাদের অর্থনীতিতে খুব অনেক বেশি পরিমাণে অবদান রাখছে। আমরা জানি যে নারীদের কিন্তু যে আমরা যে কর দেই, যে এই যে কর হীন যে একটা অ্যামাউন্ট আছে, এই যে আমরা 3,50,000 টাকা হলে একজন পুরুষ তার নিচে হলে তার কর দিতে হয় না। সো একজন নারী কিন্তু এটি 4 লাখ পর্যন্ত সীমাবদ্ধ। সো একজন নারীর যে সুযোগটা সেটি কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটু বেশি। সো এই যে এটা কিন্তু একটা যে নেগেটিভ বৈষম্য করে নারীদেরকে সমপর্যায়ে নিয়ে আসার যে সুবিধা দেওয়া হচ্ছে, এটিকে আমরা একটা পজিটিভভাবে দেখতে পারি। কারণ হচ্ছে যে আমাদের দেশে ক্ষেত্রে নারীদের যে নারী উদ্যোক্তা তাদের সংখ্যা বাড়ছে, এর ফলে আমাদের অর্থনীতি কিন্তু ব্লুম করছে। এরপর আমরা বলতে পারি ইনক্রিজড ফিমেল এডুকেশন। সো এই যে নারীদের কর্মসংস্থান হচ্ছে, নারীরা ইনকাম করছে, এর ফলে নারীরা কিন্তু তাদের যে নারীদেরকে শিক্ষিত করছে। সো তারা তাদের কর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকেও শিক্ষা দিচ্ছে এবং তারা তাদের পরিবারের যে নারী সদস্য তাদেরকেও কিন্তু শিক্ষিত করে তুলছে। এরপর রয়েছে এক্সপেনশন অফ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। সো যখন একজন নারী কাজ করছেন তখন কিন্তু তিনি অর্থনীতির সাথে বিভিন্নভাবে যুক্ত থাকেন। সাধারণত বর্তমানে প্রযুক্তির যুগে, ডিজিটালাইজেশনের যুগে একজন নারী কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করেন, ব্যাংকিং সার্ভিসও ব্যবহার করে থাকেন, তবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করাটা কনভেনিয়েন্ট, ইজি, হ্যান্ডি। সো এটা কিন্তু আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে সেক্টর, সেই সেক্টরকেও কিন্তু নারীরা এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর নারীরা যে সেক্টরে কাজ করে থাকেন সেই সেক্টরের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গার্মেন্টস সেক্টর, ব্যাংকিং এবং সার্ভিস সেক্টর এবং এসএমই সেক্টর ইত্যাদি, এবং এছাড়াও রয়েছে ফ্রিল্যান্সিং সেক্টর এবং আইসিটি সেক্টর। আর এই যে নারীদের জন্য যে বাংলাদেশে যে কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জের মধ্যে কী কী রয়েছে, যেমন ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, একটু আগে আমি এটা নিয়ে আলাপ করেছি, আর লিডারশিপ গ্যাপ, একটু আগে আমি এটা নিয়ে আলাপ করেছি যে গ্লাস সিলিং ইফেক্ট, সেটি কিন্তু এই লিডারশিপ গ্যাপের সাথে সম্পর্কিত। কারণ হচ্ছে নারীরা লিডারশিপ পজিশনে যেতে একটা বাধাগ্রস্ত হয়, একটা অদৃশ্য বাধা, সেটিকে আমরা গ্লাস সিলিং ইফেক্ট বলে থাকি। এরপর রয়েছে লো লেবার ফোর্স পার্টিসিপেশন কম্পেয়ার টু মেন, অর্থাৎ যে নারীরা পুরুষের তুলনায় কিন্তু অনেক কম সংখ্যক নারী কিন্তু তারা কর্মসংস্থান হয় বা কর্মসংস্থানে যেতে আগ্রহী হন। এরপর হচ্ছে রুরাল আরবান ইনইকুয়ালিটি। সো একজন নারী শহরে যেরকম কাজের সুযোগ পান, সুবিধা পান এবং সামাজিক যে সম্মান পান, একজন নারী গ্রামে যখন থাকেন তখন কিন্তু এই সম্মানটা পান না বা এই সুযোগটা অনেক সময় হয়ে ওঠে না। অনেক সময় সামাজিক যে ট্যাবু, গ্রামীণ যে ট্যাবু, এই কারণে কিন্তু অনেক সময় নারীরা কর্মে যেতে পারেন না বা আমাদের সমাজ ব্যবস্থা সেই সুযোগটা অনেক সময় করে দেয় না। এরপর আমাদের কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দেখবো, গভর্নমেন্ট যে আমাদের মেজারগুলো নিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যে নারী উদ্যোক্তা লোন। সো নারীদেরকে কিন্তু নারী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে কিন্তু সরকার খুব সহজ কিস্তিতে এবং সহজ শর্তে লোন দিয়ে থাকে। এরপর রয়েছে কিছু স্টাইপেন্ড প্রোগ্রাম রয়েছে এবং রিজার্ভ সিট এবং কোটা রয়েছে। সো আমরা দেখে থাকি যে সংসদে, আমাদের জাতীয় সংসদে কিন্তু বর্তমান বলতে সংবিধান যেহেতু এখনো সংশোধন হয়নি, সো এই অবস্থায় কিন্তু আমরা দেখে থাকি যে 50টা কিন্তু সংরক্ষিত আসন রয়েছে, যেখানে নারীরা কিন্তু নির্বাচিত না হয়েই কিন্তু এখানে আসতে পারেন এবং সংসদ সদস্য হতে পারেন। এবং নারীদের বিভিন্ন জায়গায় এখনো কোটা রয়েছে। অনেক জায়গায় আমরা যে চাকরিতে কোটা হয়তো সেটি এখন নেই, কিন্তু বিভিন্ন জায়গায় কোটা রয়েছে যার মাধ্যমে আমাদের নারীরা কিন্তু মেইন স্ট্রিমে আসতে পারেন। এরপর রয়েছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। নারীদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করানো হয়, যার মাধ্যমে নারীদের স্কিল ডেভেলপমেন্ট করা, পুরুষতান্ত্রিক যে কর্মসংস্থানে তাদের কিভাবে টিকে থাকতে হবে বা কিভাবে তাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে, সেগুলো কিন্তু আমরা দেখে থাকি যে তারা কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করে। যে নারীদের যে বিভিন্ন প্রোগ্রাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি অর্থায়নে বা এনজিওর অর্থায়নে কিন্তু হয়ে থাকে এগুলো। এরপর কিছু পলিসি সলিউশন রয়েছে যে গভর্নমেন্ট মেজারের মধ্যে আরও কিছু রয়েছে, যেমন সরকার রিসেন্টলি এনেছে যেমন ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ডটা কিন্তু মূলত নারী কেন্দ্রিক, অর্থাৎ যে ফ্যামিলিতে নারী প্রধান সেই ফ্যামিলিতেই কিন্তু ফ্যামিলি কার্ডটা দেওয়া হচ্ছে। এবং এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেটি হচ্ছে 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী যেমন তার নিজের উন্নতি করবে, তার পরিবারের উন্নতি করবে। এবং আমরা জেনে থাকবো যে নারীর হাতে যখন কোনো টাকা যায় তখন কিন্তু সেটি নারীর যে পরিবার, সেই পরিবারের স্বাস্থ্য শিক্ষার খাতেই ব্যয় হয়। সো এই যে নারীর হাতে টাকা যাওয়ার কারণে একটা পরিবার যে
সচ্ছল হচ্ছে, এটি কিন্তু এই আমাদের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, এটি কিন্তু অনস্বীকার্য। এছাড়াও রয়েছে যেমন কৃষি কার্ড রয়েছে, খাল খনন রয়েছে, এগুলোর মাধ্যমেও যে পিআর বা হচ্ছে কাবিটা, এগুলোর মাধ্যমে কিন্তু নারীরা এই শ্রমতে যোগ হচ্ছেন। যেমন খাল খননে কিন্তু অনেক নারী শ্রমিকই আসছেন খাল খনন করতে। এরপর কৃষি কার্ডেও, কৃষক কার্ডেও কিন্তু নারীরা যুক্ত হচ্ছেন, যারা কৃষক পরিবার থেকে এসেছেন তারা কিন্তু যুক্ত হচ্ছেন। এরপর আমরা কিছু পলিসি সলিউশন নিয়ে কথা বলবো, যে নারীদের জন্য ইকুয়াল পে এনফোর্সমেন্ট করতে পারে, অর্থাৎ নারীদেরকেও যেখানে কাজ একই সেখানে নারীদেরকেও কিন্তু সমভাবে মূল্যায়িত করা যেতে পারে, অর্থাৎ বেতন বা ওয়েজ যেটাই বলি না কেন সেটা কিন্তু নারীদেরকে সমানভাবে দেওয়া যেতে পারে যেখানে কাজের সমতা রয়েছে। এরপর রয়েছে সেফ ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট, অর্থাৎ নারীদের জন্য নারী বান্ধব যে ওয়ার্কপ্লেস বা কর্ম পরিবেশ সেটি কিন্তু তৈরি করা যেতে পারে। এরপর হচ্ছে অ্যাফোর্ডেবল চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস। আমাদের সমাজে কিন্তু খুব একটা বড় সমস্যা রয়েছে, যে যারা নারীদের বাসায় যারা বাচ্চা রয়েছে তাদেরকে রেখে কিন্তু নারীরা আসতে পারে না, কর্মসংস্থানের ক্ষেত্রে আসতে পারে না। সো যদি অ্যাফোর্ডেবল এবং গভর্নমেন্ট বা খুব কেয়ারিং যদি কোনো ডে কেয়ার থাকে যেখানে তাদের শিশুরা বেড়ে উঠতে পারবে, তাদের শিশুদের যে প্রতিভা সেটা বিকশিত হতে পারবে, তাহলে কিন্তু আমাদের নারীরা উদ্যমত সাথে তারা কিন্তু আসতে পারবে, তারা কিন্তু এই যে তারা কর্মসংস্থানে আসতে পারবে, তাদের কর্মস্পৃহা বেড়ে যাবে। এরপর রয়েছে অ্যাফোর্ডেবল, এরপর রয়েছে ডিজিটাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিটারেসি। সো নারীরা যদি ডিজিটালি এবং ফাইন্যান্সিয়ালি লিটারেট হয় তাহলে কিন্তু আমাদের যে অর্থনীতি সেটি ব্লুম করবে, সেটা তারা অর্থনীতির সাথে যুক্ত হবে, তারা ট্যাক্স দিবে, তারা সরকারের যে ইনকাম সেটিও বাড়াবে। এরপর কিছু লং টার্ম স্ট্র্যাটেজি করা যেতে পারে, যেমন হচ্ছে যে এডুকেশন রিফর্ম করা যেতে পারে। এই এডুকেশন রিফর্মের মাধ্যমে নারী বান্ধব শিক্ষা আনা যেতে পারে, যেখানে নারীরা উচ্চ পর্যায়ে শিক্ষিত হতে পারবে। এরপর রয়েছে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস। সো সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনসের মাধ্যমে আমরা কিন্তু নারীদের যে ট্যাবুগুলো আমরা সেগুলো ভেঙে দিতে পারি, যে নারীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে বা শুধু কোনো একটা শ্রেণী উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এমনটা না, এটা হচ্ছে নারীরা চাইলে যে কোনো কিছু করতে পারে, এরকম আমরা কোনো ক্যাম্পেইন নিয়ে আসতে পারি। এরপর রয়েছে উইমেন লিডারশিপ ডেভেলপমেন্ট। নারীরা যাতে লিডারশিপ আসতে পারে, অর্থাৎ তারা হচ্ছে নেতৃস্থানীয় পর্যায়ে ক্ষমতায় আসতে পারে, এই ধরনের সব রকম গ্লাস সিলিং ইফেক্টকে ভেঙে দিয়ে তাদেরকে যে লিডারশিপে আনার যে দক্ষতাটা সেটিকে গড়ে তুলতে হবে। এই বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন ক্যাম্পেইন বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এই যে তাদের যে দক্ষতা এগুলোকে কিন্তু বৃদ্ধি করা যেতে পারে। আমরা এবার কিছু একাডেমিক থিওরি নিয়ে আলোচনা করব, যেখানে নারীদের সম্পর্কে বলা হয়েছে। যেমন হিউম্যান ক্যাপিটাল থিওরিতে বলা হয়েছে যে একজন মানুষকে যখন ক্যাপিটাল হিসেবে রূপান্তর করা হবে তখন কিন্তু সে নিজেরই উন্নতি করবে না, সে সমাজের উন্নতি করবে, সে অর্থনীতির উন্নতি করবে। তো আমরা যখন নারীকে তাদেরকে উন্নতি করতে পারবো, নারীর উন্নয়ন ঘটাতে পারবো, অর্থাৎ নারীকে শিক্ষিত করতে পারবো, নারীকে সমাজের যে বোঝা না বানিয়ে নারীকে সমাজের যে মধ্যমণি করতে পারবো, বা সমাজের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি তাদের মধ্যে গড়ে তুলতে পারবো, তখন কিন্তু আমাদের শুধু নারীরা তাদের নিজেদেরই উন্নতি করবে না, বরঞ্চ তাদের পরিবার উন্নতি করবে, তাদের সমাজ উন্নয়ন হবে এবং আলটিমেটলি আমাদের দেশের বা জাতিরই কিন্তু উন্নয়ন হবে। এরপর রয়েছে কেপাবিলিটি অ্যাপ্রোচ, যেটা হচ্ছে অমর্ত্য সেন দিয়েছেন। তো এটা হচ্ছে যখন একজন মানুষকে স্বাধীনতা প্লাস সুযোগ এই দুটোই দেওয়া হয় তখন কিন্তু তার মধ্যে যে উন্নয়নটা সেটি হতে থাকে। সো স্বাধীনতা আর সুযোগ বোথ যখন একসাথে দেওয়া হয় তখন কিন্তু যে তার উন্নয়নটা সেটি কিন্তু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তখন কিন্তু সে সমাজের উন্নয়ন করে, দেশের উন্নয়ন করে। এছাড়া রয়েছে যে ফেমিনিস্ট ইকোনমিক্স থিওরি। এটি হচ্ছে যে যখন যে অর্থনীতি এটি যখন নারী বান্ধব হয় বা নারী কেন্দ্রিক হয় তখন কিন্তু এটা আসলে অনেক বেশি ব্লুম করে, অনেক বেশি ডেভেলপ হয়। আর এছাড়া মডার্নাইজেশন থিওরি রয়েছে, যেটা হচ্ছে যে যে কোনো কিছু মডার্ন হলে সেটা অর্থনৈতিক ব্যবস্থা হতে পারে, ব্যাংকিং ব্যবস্থা হতে পারে, সমাজ ব্যবস্থা হতে পারে, যখনই এটি মডার্ন হয় তখনই কিন্তু এটা নারী বান্ধব হয়ে যায়, নারী বান্ধব হতে থাকে। সো এটা যখনই বৃদ্ধি পায় তখনই কিন্তু নারীরাও বেশি বেশি অংশগ্রহণ করে, এই অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই যে মডার্নাইজেশন থিওরি অ্যাপ্লাইড হয়। এছাড়াও হিউম্যান ক্যাপিটাল থিওরি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়। তো আমরা দেখলাম যে এই যে একাডেমিক্স থিওরি সেগুলো কিভাবে অ্যাপ্লাই হয়। উইমেন এম্পাওয়ারমেন্ট শুধুই যে উইমেনকে এম্পাওয়ারমেন্ট করে ব্যাপারটা কিন্তু এমন না, তারা কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজে লাগে, তারা কিন্তু
পোভার্টি রিডাকশনের ক্ষেত্রেও কাজে লাগে, এবং এছাড়াও ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ একটা দেশের বা একটা জাতির যে সামগ্রিক যে উন্নতি সেটির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। এই জন্যই তো আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই ছিল। সামনের দিন দেখা হবে অন্য কোনো নতুন টপিকে, অন্য কোনো সময়ে। টিল দেন, বাই বাই, আসসালামু আলাইকুম।